আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জল। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বইতে জল বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেই জল চ্যাপ্টারটাকে আজকে আমরা পড়বো। জল সম্বন্ধে আমরা জানবো। জল আমরা জানি, জল সাধারণ অবস্থায় তরল অবস্থায় থাকে। সাধারণ উষ্ণতায় সাধারণ উষ্ণতা সাধারণ উষ্ণতায় তরল। এবারে জল সাধারণ উষ্ণতায় তরল থাকে। এবারে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জলটা তরল অবস্থায় থাকে। তাহলে জলের সংকেতটা কি? জলের সংকেত হচ্ছে H2O। আণবিক ভর কত? জলের আণবিক ভর বার করার নিয়ম, আণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 × 2 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 18। জলের আণবিক ভর 18। জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক, এগুলো আমাদের সাধারণত জানতে হয়। স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 212 ডিগ্রি ফারেনহাইট এবং 373 কেলভিন। সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে 313 কেলভিন। এ গেল স্ফুটনাঙ্ক। আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে কথা বলছি। সিজিএস পদ্ধতিতে কত হয়? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্ফুটনাঙ্ক, আপেক্ষিক তাপ, এগুলো একটু মনে রাখতে হবে। এবারে জলের গুরুত্বটা কোথায়? জল কেন গুরুত্বপূর্ণ? জল হচ্ছে উদ্ভিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রাণী দেহেও কিন্তু জল গুরুত্বপূর্ণ। উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষের জন্য কিন্তু জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীজের অঙ্কুরোদ্গমের জন্য কিন্তু জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণীদের রক্ত চলাচলের জন্য, পরিবহনের জন্য, পরিপাকের জন্য সব ক্ষেত্রে কিন্তু জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে জলের একটা প্রধান ভৌত ধর্ম হচ্ছে জল কিন্তু সর্বজনীন দ্রাবক। এই জল সর্বজনীন দ্রাবক বলা হয়। সর্বজনীন দ্রাবক বা সর্বশ্রেষ্ঠ দ্রাবকও বলা হয়। সর্বশ্রেষ্ঠ দ্রাবক কেন? জল হচ্ছে সর্বজনীন দ্রাবক বা সর্বশ্রেষ্ঠ দ্রাবকটা কেন? কারণ আমাদের পারিপার্শ্বিকের যত পদার্থ আছে, সে আয়নীয় যৌগ হোক বা সমযোজী যৌগ হোক, তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু জলে দ্রবীভূত হয়ে যায়। বেশিরভাগ আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়, বেশিরভাগ সমযোজী যৌগ সেও কিন্তু কি হবে? এই জলে দ্রবীভূত হয়ে যায়। সেই কারণে জল সর্বজনীন দ্রাবক। জল কি করে? কৈশিক ক্রিয়া দেখায়। জলের অপর একটা বৈশিষ্ট্য বা ধর্ম কৈশিক ক্রিয়া দেখায়। কৈশিক ক্রিয়াটা কি? সরু নলের মধ্য দিয়ে জল যখন অভিকর্ষের বিপরীত দিকে উপরের দিকে উঠে যাবে, তখনই সেটাকে বলা হয় কৈশিক ক্রিয়া। এই কৈশিক ক্রিয়ার সাহায্যেই কিন্তু উদ্ভিদ তার মূলরমের সাহায্যে মাটির নিচ থেকে জলটাকে তুলে নেয় শরীরে। তাহলে কৈশিক ক্রিয়ার সাহায্যে উদ্ভিদ জল মাটির নিচ থেকে সংগ্রহ করে তার যা যা খাদ্য তৈরিতে সে ব্যবহার করে, তার সংবহনের জন্য জলকে ব্যবহার করে। কৈশিক ক্রিয়া কিন্তু দেখায় যে জল হচ্ছে কৈশিক ক্রিয়াটা দেখায়। এবারে আমরা আমাদের যে ভূপৃষ্ঠের যে জল আছে, যত জল, সেই সমস্ত জলকে তো আমরা পান করতে পারি না। পানীয় জল তাহলে কাকে বলা হবে? যে জলটাকে আমরা পান করতে পারি তাকেই পানীয় জল বলে। কিন্তু পানীয় জলের একটা প্রকৃত সংজ্ঞা রয়েছে। পানীয় জলের সংজ্ঞাটা কি? পানীয় জলের সংজ্ঞা হচ্ছে যে জল জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ, যে জল জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ তাকে পানীয় জল বলে। পানীয় জল বলে, তাকে বলা হয় পানীয় জল। এবারে পানীয় জল মানে যে জলটাকে আমরা পান করবো সে জীবাণুমুক্ত হতে হবে এবং বিশুদ্ধ হতে হবে। এই পানীয় জলের কিছু গুণ থাকতে হবে, আবশ্যকীয় কিছু গুণ থাকতে হবে। কি কি গুণ থাকতে হবে এই পানীয় জলে? জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ জল বা পানীয় জলকে আমরা পাবো কি করে, বা তার গুণ কি কি গুণ থাকলে তাকে আমরা পানীয় জল বলবো? 1 নম্বর কি? আবশ্যকীয় গুণাগুণ। কি কি থাকতে হয়? 1 নম্বর হচ্ছে জলে জীবাণুমুক্ত হতে হবে। জলটাকে জীবাণুমুক্ত হতে হবে। পানীয় জলকে অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে, তবেই তাকে আমরা পানীয় জল বলবো এবং তার গুণাগুণটাকে অবশ্যই সেটাকে ভালো বলবো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে জলে
কোনো ভারী মৌল যেমন লেড, মার্কারি, পারদ, মার্কারি মানেই পারদ, লেড, মার্কারি, তামা, এই যে ভারী ধাতুগুলো রয়েছে এগুলো ভারী ধাতু। এই ভারী ধাতুগুলোকে জলের মধ্যে থাকা যাবে না, থাকলে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেবে। এটা একটা কারণ গেল। আবশ্যকীয় গুণাগুণের মধ্যে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি হতে হবে। দ্রবীভূত অক্সিজেন দ্রবীভূত অক্সিজেন বেশি হতে হবে। জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটাকে বেশি হতে হবে। দ্রবীভূত অক্সিজেনকে ইংরেজিতে বলা হয় ডিজলভড অক্সিজেন, ডিও বলা হয়। ডিও হচ্ছে যার শর্ট ফর্ম, ডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিজলভড অক্সিজেন। দ্রবীভূত অক্সিজেন বাংলায়, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটাকে বেশি হতে হবে এই পানীয় জলের মধ্যে। 4 নম্বর কি? নাইট্রেট বা অ্যামোনিয়া, নাইট্রেট বা অ্যামোনিয়া থাকা যাবে না, থাকবে না, থাকবে না। থাকলে কি? থাকলে হচ্ছে নাইট্রেট বা অ্যামোনিয়া যদি থাকে, নাইট্রেট বা অ্যামোনিয়া থাকা যাবে না, এটা হচ্ছে আবশ্যকীয় গুণাগুণ। যদি থাকে তাহলে কি হবে? যদি থাকে তাহলে সেক্ষেত্রে ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি সিনড্রোম নামক রোগটা দেখা দেবে শিশুদের ক্ষেত্রে এটা বেশি হয়। নাইট্রেট যদি থাকে জলের মধ্যে তাহলে শিশুদের ব্লু বেবি সিনড্রোম রোগটা দেখা যায়। 5 নম্বর কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই ধাতুগুলির ক্লোরাইড লবণ বা সালফেট লবণ থাকতে হবে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই ধাতুগুলোর কিন্তু উপস্থিতি থাকতে হবে। থাকলে কি হয়? জলটা সুস্বাদু হয় এবং তা শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে আবশ্যকীয় গুণাগুণের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর জলের মধ্যে, এই সকল ধাতুগুলোকে জলের মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে জলটা কি হবে? জলটা সুস্বাদু হবে এবং তা শরীরের পক্ষে খুবই উপকারী। 6 নম্বর কি? আর্সেনিক থাকা যাবে না, আর্সেনিক মুক্ত হতে হবে। আর্সেনিক মুক্ত হতে হবে। 7 নম্বর কি? ফ্লুরাইড মুক্ত হতে হবে। ফ্লুরাইড মুক্ত হতে হবে। তবেই হচ্ছে এই সকল যে বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তবেই সেটা হচ্ছে পানীয় জল এবং তাকে পান করা আমাদের উচিত। আর একটা জিনিস আছে কি? আর একটা জিনিস আমি বলে দিই এখানে 8 নম্বর পয়েন্টে, পিএইচটা, জলের পিএইচ। আমরা জানি জল প্রশম 7, কিন্তু 7 তো হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে জলের পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। 6.5 থেকে 8.5 এর মধ্যে যদি আমাদের পিএইচটা থাকে তবে সেই জলটাকে পান করা উচিত। 8.5 এর বেশি বা 6.5 এর কম হয়ে গেলে সেক্ষেত্রে সেই জলটাকে পান না করাই ভালো। এবারে যেটা দেখবো সেটা হচ্ছে সাবানের সঙ্গে জল কিভাবে আচরণ করে। সাবানের সঙ্গে আচরণের উপর ভিত্তি করে জলকে দুটি ভাগে ভাগ করা যায়। সাবানের সঙ্গে আচরণের উপর ভিত্তি করে জল 2 প্রকার, একটা হচ্ছে মৃদু জল আর একটা হচ্ছে ক্ষার জল। মৃদু জলটা কি? মৃদু জলে ফেনা, সাবান বলবো না, মৃদু জলে হচ্ছে খুব সহজে ফেনা উৎপন্ন হবে, উৎপন্ন হবে। আর ক্ষার জলের ক্ষেত্রে সহজে ফেনা উৎপন্ন হবে না। তাহলে যে জলে খুব সহজেই ফেনা উৎপন্ন হয় তাকেই বলা হয় মৃদু জল। যে জলে সহজে ফেনা উৎপন্ন হয় না তাহলে সেই জলটাকে বলা হয় ক্ষার জল। মৃদু জলের বৈশিষ্ট্য কি? উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বৃষ্টির জল আর হচ্ছে পাতিত জল। ক্ষার জলের উদাহরণ কি? ক্ষার জলের উদাহরণ হচ্ছে সমুদ্রের জল, নদীর জল,
নদীর জল, আর হচ্ছে কুয়োর জল। এগুলো সবই হচ্ছে ক্ষর জলের উদাহরণ। কুয়োর জল এগুলো হচ্ছে ক্ষর জলের আমাদের উদাহরণ। এবার এই জলটা ক্ষর জল পরিণত হয় কেন, ক্ষরতা দেখায় কেন? কারণ ক্ষরতা দেখানোর কারণ আছে। ক্ষরতার কারণ, ক্ষরতার কারণ কি কারণে জলটা ক্ষর হয়? ক্ষরতার কারণ হচ্ছে জলে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই ধাতুগুলির বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট এই যৌগগুলো থাকে, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের বাইকার্বনেট, ক্লোরাইড, সালফেট যৌগ যদি থাকে, তবে সেই কারণে জলটা ক্ষর হয়ে যায়। ক্ষরতার কারণ এই মৌলগুলির বাইকার্বনেট যৌগ, ক্লোরাইড যৌগ এবং সালফেট যৌগ যদি থাকে, তবে সেই জল ক্ষর হয়ে যাবে। এবারে ক্ষরতার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা কখন হবে? স্থায়ী ক্ষরতা হবে যদি এদেরই বাইকার্বনেট যদি যৌগ থাকে, তবে সেক্ষেত্রে স্থায়ী ক্ষরতা, আমি একটু ভুল বলে ফেললাম, স্থায়ী ক্ষরতাতে বাইকার্বনেট নয়, স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে ক্লোরাইড, সালফেট এই যৌগগুলো যদি থাকে, তবে সেটা হবে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে কি হয়? অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে বাইকার্বনেট যৌগ যদি থাকে, তবে সেক্ষেত্রে সেটা অস্থায়ী ক্ষরতা দেখায়। তাহলে ক্ষরতার দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতাটা কখন হবে? ক্লোরাইড, সালফেট যৌগ যদি, কাদের ক্লোরাইড সালফেট যৌগ? এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এদের যদি ক্লোরাইড যৌগ, সালফেট যৌগ যদি জলের মধ্যে থাকে, তবে সেই জলটা স্থায়ী ক্ষরতা হয়। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এদের যদি বাইকার্বনেট জলে মিশে থাকে, তবে সেটা অস্থায়ী ক্ষরতা দেখায়। এই অস্থায়ী ক্ষরতা থেকে খুব সহজে মৃদু জলে পরিণত করা যায়, সেটা হচ্ছে স্ফুটন পদ্ধতি। স্ফুটন পদ্ধতিতে আমরা অস্থায়ী ক্ষরতাকে মৃদু জলে পরিণত করতে পারি। অস্থায়ী ক্ষরতা থেকে মৃদু জলে চলে যাবে স্ফুটন পদ্ধতিতে। যে জলটা অস্থায়ী ক্ষর জল, সেইটাকে যদি আমরা কিছু সময় ধরে ফোটাই, তাহলে সেই জল থেকে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় বলে সেখান থেকে এই অস্থায়ী ক্ষরতা বা ক্ষর জলটা মৃদু জলে পরিণত হয়ে যায়। স্থায়ী ক্ষরতা কারণে আমরা সেই জলে ফেনা উৎপন্ন হয় না। স্থায়ী ক্ষরতা থেকে কিভাবে মৃদু জল করবো? না, স্থায়ী ক্ষরতার জন্য আমাদের প্রয়োগ করতে হবে আয়ন বিনিময়কারী রেজিন। আয়ন যেহেতু দুই প্রকার, তাই আয়ন বিনিময়কারী রেজিনও কিন্তু দুই প্রকার হবে, একটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর অ্যানায়ন বিনিময়কারী রেজিন। তাহলে স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য, এটাকে দূর করতে গেলে, এই যে স্থায়ী ক্ষরতা, এটাকে যদি দূর করতে হয়, তাহলে আয়ন বিনিময়কারী পদ্ধতি, প্রয়োগ করতে হবে। এই আয়ন বিনিময় পদ্ধতিতে অস্থায়ী ক্ষরতাও মৃদু জলে পরিণত হবে, স্থায়ী ক্ষরতা থেকেও মৃদু জলে পরিণত করা হয়। কিন্তু অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে ফুটন পদ্ধতিতে যেহেতু হয়ে যায়, তাহলে তাকে আর আমরা এই আয়ন বিনিময় পদ্ধতিতে না ফেললেও হয়। কিন্তু যদি জলের মধ্যে স্থায়ী ক্ষরতা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়ন বিনিময় পদ্ধতিতে আমাদের মৃদু জলে পরিণত করতে যেতে পারে। এক্ষেত্রে ক্লোরাইড আর সালফেট আয়নগুলো ভেঙে গিয়ে বেরিয়ে যায়, সেই কারণে সেটা মৃদু জলে পরিণত হয়। কিভাবে এই আয়ন বিনিময় পদ্ধতি থেকে আমরা মৃদু জলকে পরিণত করতে হবে, তা আমরা অন্য একটা ক্লাসে বলবো। এই ক্লাসে আমি বলছি না, আর সেটার জন্য আমরা আলাদা একটা ক্লাস করব, আয়ন বিনিময় পদ্ধতি। সেখানে দেখবো কিভাবে ক্লোরাইড সালফেট যৌগ থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন বিনিময়কারী পদ্ধতিকে ব্যবহার করে কিভাবে ক্লোরাইড এবং সালফেট যৌগটাকে জল থেকে বার করে দিয়ে সেটা মৃদু জলে পরিণত করা হয়েছে, তা আমরা অন্য একটা ক্লাসে দেখবো। আজকের আমাদের এই পর্যন্ত। জলের যে আমাদের ধর্ম, বৈশিষ্ট্য এবং পানীয় জলের যে গুণাগুণ বা হচ্ছে সাবানের সঙ্গে আচরণের উপর ভিত্তি করে জল কয় প্রকার, সেগুলো যে দেখলাম, সেটা হচ্ছে আমাদের এই আপাতত আয়ন বিনিময়কারী পদ্ধতিটা
আমরা আজকের করছি না। এটা জানতে গেলে তোমাদের খেয়াল রাখতে হবে, চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, আলোক বলয় চ্যানেলে, সেটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে খুব সহজেই এইটা নিয়ে যখন আমি ক্লাস করবো সেটা খুব সহজেই যাতে তোমাদের মোবাইলে চলে যায়, তখন হচ্ছে এই আয়ন বিনিময়কারী পদ্ধতিটা তোমরা দেখে নিতে পারবে। সর্বদা খেয়াল রাখতে হবে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে ফলো করতে হবে, সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে হবে। করলে আমি যখন এই ক্লাসটা করাবো আয়ন বিনিময়কারী যে পদ্ধতি রয়েছে, আয়ন বিনিময় পদ্ধতি বা রেজিন পদ্ধতি, তখন সেক্ষেত্রে তোমাদের কাছে সেই ক্লাসটা পৌঁছে যাবে।